আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই বলে নিই, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার কমিউনিটিতে অবশ্যই একটা লেটার রাখবেন, এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে। ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি ডাটা তরকারি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে। বাচ্চারা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, তাই করা। আর পাশাপাশি আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, হতে পারে আপনাদের ভালোও লাগতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। এখন হাতের তালুতে একটুখানি সরষের তেল নিয়ে বেগুনের গায়ে লাগিয়ে নেব। পুরোটা বেগুনে তেলটা লাগিয়ে নেব। দুটো বেগুনের মধ্যেই আজকে আমি আপনাদের সাথে বেগুন পোড়ার ভর্তা বানানোর রেসিপিটা শেয়ার করব। সবাই কিভাবে করে আমি জানি না, আজকে আমি অনেকটাই ভিন্নভাবেই করিয়ে দেখাবো। আমি প্রায় সময় এভাবে বেগুনের ভর্তাটা বানিয়ে খাই, আর খুবই মজা লাগে। তাই ভাবলাম আপনাদের কাছেও এই রেসিপিটা শেয়ার করি। তো এই তো এখানে আমি তেলটা লাগিয়ে বেগুনের গায়ে, তারপর এখানে আমি চিরচির করে 3টা কাটা দেব। দুটো বেগুনের মধ্যেই 3টা কাটা দিয়ে নেব, কিন্তু কাটাগুলি যাতে হালকা না, একটু গাঢ় করেই দেবেন। গাঢ় কাটা বলতে গেলে বেশি গাঢ় করে কাটতে যাবেন না, মোটামুটি একটু গাঢ় করে কাটাটা দিবেন। আর এখন আমি এই কাটা জায়গার মধ্যে আস্ত রসুন ঢুকিয়ে দেব। রসুনটা আগে থেকেই ছিলে রেখেছিলাম, একটু বড় বড় টাইপের যে রসুনগুলোর কোয়া থাকে সেগুলি। প্রত্যেকটা কাটার মধ্যে আমি এখানে দুটো দুটো করে রসুনের কোয়া লাগিয়ে নেব। যেহেতু 3টা কাটা দিয়েছি, তো 3টা কাটার মধ্যেই আমি দুটো দুটো করে রসুনের কোয়া ঢুকিয়ে নেব। ঠিক এইভাবে। সাধারণত আমরা সবাই কিন্তু কম বেশি বেগুনের ভর্তা খেয়েছি, কিন্তু আমার এই বেগুনের ভর্তার রেসিপিটা একদমই আলাদা, বেগুন পোড়ার ভর্তার রেসিপিটা। তো এই তো এক এক করে আমি প্রত্যেকটা কাটার ভেতরে রসুনের কোয়াগুলো ঢুকিয়ে নেব। পরেরটার মধ্যে একইভাবে ঢুকিয়ে নেব। এখন চুলায় বসিয়ে দেব। জ্বলন্ত চুলার ওপরেই আমি বেগুনটা রেখে দেব, ঠিক এইভাবে, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, চুলার আঁচটা যেন মিডিয়াম লোতে থাকে, এতে করে আপনার বেগুনটা বেশি পড়ে যাবে না, মোটামুটি পোড়া পোড়া হবে আর কি। আর পাশের চুলাতে আমি ডাটা তরকারিটা বসিয়েছিলাম, সেটা কষানোর জন্য রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি, পরিমাণ অনুযায়ী ঝোলটা দিয়ে দেব। তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। যেহেতু ডেইলি ব্লগ এখন থেকে দিচ্ছি, তাই চেষ্টা করছি যাতে মোটামুটি ব্লগটা একটু ছোট হয়। এই তো আমার পাশের চুলাতে বেগুনটা দেখব আমি এটা ভালো করে উল্টে পাল্টে কিন্তু বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, চারোদিক দিয়ে যেখান দিয়ে একটু একটু করে পুড়ে যাবে সেটা আবার উল্টে যে দিক দিয়ে কাঁচা সেদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়েছে কি না, নরম হয়েছে কি না সেটা দেখে নেব। খেয়াল রাখতে হবে, একবারে চুলায় বসিয়ে দিয়ে বসে থাকবেন না। এটাতে খেয়াল রাখতে হবে যে আপনার বেগুনটা কতটুক পড়েছে, কতটুক নরম হয়েছে, কোন দিক দিয়ে নরম কোন দিক দিয়ে শক্ত, এটা চেক করবেন। একটা পর্যায়ে যখন বেশি গরম হয়ে যাবে, হাত দিয়ে চেক করতে যাবেন না, এভাবে চামচ দিয়ে চেক করে দেখার পর যখন দেখবেন নরম হয়ে গিয়েছে, তখন বুঝবেন যে আপনার বেগুন পোড়াটা হয়ে গিয়েছে। এখন পাশের চুলাতে আমি ডাটা তরকারিটা বসিয়েছিলাম, তো আমার ডাটা তরকারিটা হয়ে গিয়েছে। নামানোর আগে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু পর জাল করে আর একটু হালকা জাল করব। এই তো হয়ে গেছে আমার ডাটা তরকারি। চিংড়ি মাছ দিয়ে ডাটা তরকারি রান্না করলাম, আর পাশাপাশি আমার দুটো বেগুনি পোড়া হয়ে গিয়েছে। এই যে দেখুন, একটা পোড়া আমি দেখিয়েছি, যেভাবে যেভাবে আমি পোড়া দেখিয়েছি ঠিক সেম প্রসেসিংয়ে আপনারাও বেগুনটা পুড়িয়ে নেবেন। এখন আমি বেগুনটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, বেশি গরম ছিল। অতিরিক্ত গরম থাকা অবস্থায় হাত দিতে যাবেন না, যেহেতু জ্বলন্ত চুলার উপরে আমি বেগুনটা পুড়িয়ে নিয়েছি। তো বেগুনটা অতিরিক্ত পরিমাণে গরম থাকে, আপনার হাতে ঠোসা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ
এটা একটা প্লেটে রেখে দেবেন। এটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, হাত লাগিয়ে দেখবেন যখন আপনার সহ্য হবে, তখন আপনি বেগুনটা হাতে নিয়ে এভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন। আমার এটা মোটামুটি গরম ছিল, হাত লাগানোর মতো ছিল, তাই আমি এক এক করে ছিলে নিয়েছি। এই যে দেখুন, ঠিক সেম এইভাবে ছিলে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেকটা নরম হয়েছে, পোড়া পোড়া হয়েছে। এখন সাইডের যে গোড়াটা সেটা আমি কেটে নিচ্ছি। এই যে, যেহেতু অতিরিক্ত গরম তাই ছুরি দিয়েই আমি এভাবে কেটে কেটে এটা ভাগ ভাগ করে নিচ্ছি। এই তো, আমি প্রত্যেকটা প্রসেসিং ভালো করে দেখিয়েছি এখানে, আপনারা ঠিক এইভাবেই করে নেবেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। ভর্তা কিন্তু শুকনো মরিচ দিয়ে ভালো লাগে, আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করলে বেশি ভালো লাগবে। তো এই তো, মরিচটা আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আগে থেকে কুচি করে রেখেছিলাম, পরিমাণ মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজটা মরিচের সাথে মেখে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাও মেখে এখন পুরোটা বেগুন একসাথে মেখে নেব। এই তো, আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দেব। এখানে আমি সরষের তেল ইউজ করেছি পরিমাণ মতো, আপনারাও এভাবেই করবেন। আর এখন ভর্তাটা তেলের মধ্যে দিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, চুলাটা যেন একদম লো হিটে থাকে। যখন আপনি তেলটা দিবেন, তেলটা যাতে বেশি গরম না হয়। গরম তেলের উপরে যদি আপনি ভর্তাটা দিতে যান, তখন কিন্তু তেলটা আপনার মুখে ছিটে আসার সম্ভাবনা থাকে, তো ওটাতে একটু খেয়াল রাখবেন। ভর্তাটা দেওয়ার পর তখন আপনি চুলাটা হালকা একটু বাড়িয়ে দেবেন। এই তো, ভালো করে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে যখন দেখবেন আপনার ভর্তাটা তেলের সাথে একদম মিশে গিয়েছে, ওই পর্যায়ে দিয়ে দিবেন ধনেপাতা। এখন ভালো করে ভর্তার সাথে ধনেপাতাটা মিশিয়ে নেব, কিছুক্ষণ জাল করে নেব। এক পর্যায়ে খেয়াল করবেন যে আপনার ভর্তা থেকে অল্প পরিমাণে দেখবেন তেল বেরিয়ে এসছে, তখন বুঝবেন আপনার ভর্তাটা হয়ে গিয়েছে। এই তো, হয়ে গেল আমার বেগুন পোড়ার ভর্তা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও এভাবে ভর্তাটা বানিয়ে খাবেন। আর যেভাবে আমি এখানে ভর্তার প্রসেসিংটা দেখিয়েছি, ঠিক সেম ওইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে রুটি দিয়েও এই ভর্তাটা খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আমার এই বেগুন পোড়ার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরে খাওয়া দাওয়ার পর অনেক রৌদ্র বাহিরে, একটু আমরা কেটেছিলাম, ভেবেছিলাম আমরাটা মাখিয়ে নেব, কিন্তু ছেলে মেয়ের জন্য আর পারিনি। ভাবলাম ওরাও যদি খায়, তো দেখলাম যে না, ওরাও দাঁড়িয়ে আছে, একটা দুটো খাবে। যদি মাখিয়ে করি তাহলে খেতে পারবে না। তো সব সময় তো নিজেদের ইচ্ছায় চলা যায় না, সন্তান হওয়ার পর সন্তানের মর্জি মতোই চলতে হয়, সেটা আপনি চাইলেও না চাইলেও। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।